এখান থেকে আমার পরের বিষয় যেটা সূত্রপাত হয়েছিল, আবার বলছি, গতকাল, যেখানে নির্বাচনের এ রাজ্যে সিইওকে একেবারে সরাসরি আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার পাল্টা জবাব এবং কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি দেখাবো গোটা ঘটনাটা, দেখুন। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। এসআইআর শুরুর আগেই রাজ্যে বেনজির সংঘাতের পরিস্থিতি। বৃহস্পতিবার সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে তার দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী, বেঁধে দিলেন ডেডলাইন। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনাকে সোমবার বিকেল 5টা অবধি টাইম দিয়ে গেলাম। প্রমাণ দিতে হবে আপনাকে। প্রমাণ না দিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো। পাল্টা শুভেন্দু অধিকারীকে জবাব দিয়েছে তৃণমূল, যদিও তারপরও নিজের আক্রমণে অনড় বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। একবার দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখব, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, এগুলো করতে গিয়ে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি? 2, কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এসআইআর। 3 মাসের মধ্যে শেষ হবে গোটা প্রক্রিয়া। এসআইআর শেষ হবার 3 মাস পর হবে বিধানসভা নির্বাচন। রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি সজলের কাছে যাব। সজল, সোমবার বিকেল 5টার মধ্যে মুখ্যমন্ত্রী প্রমাণ না দিলে কি হবে? শুভেন্দু অধিকারী বলছেন এ রাজ্যের একের পর এক অফিসারদের দুর্নীতি তুলে ধরবো। আমার মূল প্রশ্ন এটা নিয়েই। কালকে মুখ্যমন্ত্রীর বলার পর আমি বলেছিলাম যে তথ্য প্রমাণ যদি সরকারের কাছে থাকে, সরকারের উচিত সাধারণ মানুষের সামনে নিয়ে আসা। আজকে শুভেন্দু অধিকারী বলছেন তার কাছে আছে, তিনিও যদি ব্যবস্থা না নেওয়া হয়, সিএম প্রমাণ না দেন, তাহলে নিয়ে আসবেন। আমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে, সবাই তাহলে আমরা ধরে নেব অন্যের দুর্নীতি জেনেও চুপচাপ বসে আছেন, এবং দ্বিতীয় প্রশ্নটা আমার সিস্টেম নিয়ে, যে দুপক্ষই লক্ষ্য করুন শীর্ষ আমলাদের সম্পর্কে একটার পর একটা যে অভিযোগ আনছে। আমাদের দেশে আমাদের করের টাকায় রাজ্যে ভিজিলেন্স কমিশন আছে, দেশে একাধিক অ্যান্টি করাপশন ব্যুরো আছে, এতগুলো কেন্দ্রীয় এজেন্সি আছে, তা সত্ত্বেও শীর্ষ পদে দুর্নীতিগ্রস্ত মানুষরা বসে আছেন বলে শীর্ষ রাজনীতিবিদরা অভিযোগ করছেন। তার মানে শীর্ষ কোথাও একটা, সবাই সব কিছু জানে, কিন্তু যদি বাই চান্স কোনো স্বার্থ সংঘাত হয় তখন আমি সামনে আনবো তথ্য, এই জন্য অপেক্ষা করছি। কেন? আমি দুপক্ষের কাছেই আমার সমান প্রশ্ন থাকবে। প্রথম কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী আজকে পদে নেই, আর তার শেষ করেন, তার তথ্য তিনি প্রমাণ প্রকাশ করে প্রেস কনফারেন্স করে একাধিক শীর্ষ আমলাকে দুর্নীতিগ্রস্ত বলছেন, হ্যাঁ, সেটা অভিযোগ হবে। আর মুখ্যমন্ত্রীর কাছে যে তথ্যটা থাকা উচিত সেটা প্রমাণিত তথ্য হওয়া উচিত, কারণ পুলিশ থেকে শুরু করে অন্যান্য এজেন্সি, স্টেট এজেন্সি তার হাতে আছে। আমি আপনাকে একটা কথা বলছি, দুপক্ষেরই সাইকোলজিটা এটা নয় তো যে যতক্ষণ তুমি আমায় ঘাটাচ্ছ না আমি ঘাটাবো না, ঘাটালে আমি কাগজপত্র বের করব। আমি আবারও বলছি যে দুপক্ষের বিষয়টা মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছি, একটু শুনুন। প্রথম কথা হচ্ছে, এটা মুখ্যমন্ত্রীর একটা পুরনো প্র্যাকটিস।
এর আগে বলতেন সিপিএম এর চিরকুট আছে আমার কাছে, সব চিরকুট বার, আগে বলতো ফাইল, পরে বললো চিরকুট, সব বার করে দেবো। মুখ্যমন্ত্রী পুরনো প্র্যাকটিস, শুভেন্দু অধিকারী নতুন আমি প্র্যাকটিস। বলছি শুনুন না, কি করবে, লোহে তো লোহে কই কাটতে হয় দাদা, এটা বলি। রাজ্যপালকেও ফাঁসিয়ে দেবো, একই কথা বলেছি। রাজ্যপালকেও ব্ল্যাকমেল পলিটিক্স, আজকে সিইওর নামে সে ব্ল্যাকমেল পলিটিক্স করছে। আমি বলছি দেখুন, হি ইজ আ প্যাথোলজিক্যাল, বায়োলজিক্যাল, যত রকমের লায়ার হয়, উনি একজন লায়ার। আজকে সন্ধ্যেবেলা আপনাদের টিভিতেই দেখছিলাম, একজন ডিবিসির কর্তা এই কথা বলছিলেন যে মুখ্যমন্ত্রী একজন ডাহা মিথ্যেবাদী। প্রসঙ্গ অন্য, জল নিয়ে যে ডিবিসি কখনো সরকারকে না জানিয়ে কিছু করে না। আমি বলছি যেটা, যে এটাও মুখ্যমন্ত্রী সারা জীবনে একটাই সত্যি কথা বলেছে, শ্যামবাজার থেকে রাজাবাজার অব্দি মিছিল করেছিল আমরা সবাই চোর। এছাড়া সারা জীবনে কোনো সত্যি কথা যে মানুষটা বলেনি। এটা হচ্ছে তার ব্ল্যাকমেলিং পলিটিক্স, ভয় দেখানোর পলিটিক্স, যে আমি তোমার ফাইল রেখেছি, কিচ্ছু করতে পারবে না। আর কিন্তু কাল 5টার মধ্যে তথ্য না দিলে আমি পাঁচজনের তথ্য দেবো, এটা ব্ল্যাকমেলিং পলিটিক্স না। শুভেন্দু বাবু ঠিক তথ্যটা রেখেছেন, ঠিক জায়গায় ডিলটা মেরেছেন, যে তুমি যদি তথ্য প্রকাশ না করো তাহলে আমরা ঘেরাও করব, আমরা আদালতে যাব, বা এই জাতীয় যা যা জিনিস ঘেরাও করলো বললে আমি এই প্রশ্নই করতাম না। বলেছেন যে আমি আপনার যারা পারিষদ তাদের সমস্ত তথ্য সামনে আনবো। আমার বক্তব্য যে সামনে তাদের কাছে যদি থাকে সামনে আনছেন না কেন? ঠিক যেমন কালকে অনেকে বলছিলেন যে মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন, আমি বলেছিলাম না, ভয়ের ব্যাপার না। আমার বক্তব্য যে সত্যি যদি সিনিয়র আমলা, যার হাতের এই রাজ্যের নির্বাচনের দায় দায়িত্ব সত্যি সরকারের হাতে, তার বিরুদ্ধে কিছু থাকে, তাহলে সেটা তো বলতে হবে। মানে আমি বলছি যে সিনিয়র মানুষ, আমি তোমাকে একবার ইন্টারাপ্ট করছি একটু। এই রাজ্যের বিরোধী দলের নেতাই কমপ্লেন করে ইসিআই এর কাছে 226 জন ইয়ারও নিয়ে যে অ্যানোমালিজ হয়েছে, সেটা রাজ্যের বিরোধী দলের নেতারাই সামনে আছে। এক্ষুনি দেখাবো। ইলেকশন কমিশনে যদি সত্যি অভিযোগটাকে সামনে আনবেন না কেন শুভেন্দু অধিকারী আনবেন না, কেন মমতা বন্দ্যোপাধ্যায় আনবেন না? দুজনের কাছে আমার এক প্রশ্ন। এক হচ্ছে সজল বলল লিডার অফ অপোজিশন নেই, কোনো পদে নেই। তোমার চ্যানেলে একাধিকবার ওনাকেই বলতে শুনেছি প্রশাসনিক পদে নেই, প্লিজ প্লিজ ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার। আরে ভাই কি ভাই, আমি একটা কথা বলিনি। মুশকিল হচ্ছে শুভেন্দু অধিকারী এখন আপদ না বিপদ সেটা বিজেপি ঠিক করবে, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। সমস্যাটা হচ্ছে কোথায়, নির্বাচন কমিশনকে কিছু বললে গায়ে লাগছে বিজেপি। মায়ের থেকে মাসির দরদ কখন বেশি হয়, যখন কান টানলে মাথা আছে। দেখুন, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে কিছু বললে প্রেস কনফারেন্স করছে কে? অনুরাগ ঠাকুর, বিজেপির এমপি। আর এখানে বললে প্রেস কনফারেন্স করে পাল্টা দিচ্ছে কে? শুভেন্দু অধিকারী। কারণ গাত্রদাহটা কোথায়? ভোট চুরিটা ধরা পড়ে গেছে। ভোট চুরিটা ধরা পড়ে গেছে। ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে কিছু বললে রাজ্য সরকারের বা রাজ্যের শাসক দলে গায়ে লাগে কেন? তোমরা পাল্টা বিবৃতি দাও কেন? আমরা আবারও বলছি, যখন রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ বিরোধীরা তোলে, রাজ্যের শাসক দল কেন তার জবাব দেয়? তার মানে যদি আমাদের ক্ষেত্রে অভিযোগের আঙুল ওঠে, তার মানে এটা মেনে নিচ্ছ তোমাদের, মানে রাজ্য নির্বাচন কমিশনটা তোমাদের বলছে। আমি আবারও বলছি না, তুমি যখন বলে রাজ্য সরকারে গায়ে লাগে কেন, তার মানে না, রাজ্যের শাসক দলে। আমি তো আবারও বলছি শাসক দলে গায়ে লাগে কেন, তার মানে এক্ষেত্রে অভিযোগটা সত্যি যে এসআইআর করে ভোট চুরি করছে, তাই বিজেপির গায়ে লেগেছে। তোমার কথা এটার জন্য কোনো রকেট সায়েন্স থাকে না। বিহারে 65 লাখ মানুষের নাম বাদ গেছে, তারপর 23 লাখ মানুষের নাম আবার উঠিয়েছে, ওঠাতে বাধ্য হয়েছে। তার মানে তারা জেনুইন ভোটার, তাদের নাম বাদ দিয়েছিল কেন? বিজেপিকে জেতাবে বলে ভোট চুরি করে। আমি তোমাকে বলছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অন রেকর্ড এটা বারংবার বলেছে, সেটা হচ্ছে ইলেকশন কমিশনকে ভীত সন্ত্রস্ত যাই বলুন করার জন্য। এই যে আপনি বলছিলেন না যে কথাটা, যে আমাদের রাজ্য সরকারেরই সব কর্মী ইলেকশন মিটে যাবে, আবার আমাদের কাছেই ফিরতে হবে। আমি বলছি এই স্টেটমেন্টে বা এই ধরনের কোন আনটুইস্টিং ট্যাকটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কোনো প্রধান বিরোধী দলের কোন নেতার বিরুদ্ধে আওয়াজ তোলে, এটা কোনো ফিস ফ্রাই খাওয়ানো ভাব ভালোবাসা সেটিং এর রাজনীতি। মানুষকে মেরে ফেলছো, সেই মানুষের কথা বলে আমি মনে করি এটা বিরোধী দলের কর্তব্য এবং বিরোধী দলের ছবি দেখান। আমি বলছি যে আমরা দুজনের কাছে আসবো, এই আলোচনাতেই থাকবো, কিন্তু আমার বক্তব্য এই কর্তব্য শুধু বিরোধী দলনেতার না, বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রী যার হাতে যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেই নথি সামনে আনতে হবে। তো দুজনের ক্ষেত্রেই একই রকম ভাবে বলবো, কিন্তু এইখানে একটা বিস্ময়কর, সেটা হচ্ছে রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে ভোট এলে দেখেছি রাজনীতিবিদরা সরব হন। এইবার পশ্চিমবঙ্গ ভোটের 5-6 মাস আগে দেখছি যে আমলাদের দুর্নীতি নিয়ে রাজনীতিবিদরা ভোটের আগে সরব হচ্ছেন। কিন্তু দ্রুত একবার দেখব যে এই সিইও সম্পর্কে ঠিক কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা জবাবই বা কি আসছে বিরোধী দলনেতার কাছ থেকে। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না।
ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত চরম সীমায় পৌঁছেছে। আর এই আবহেই বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে বেনজির আক্রমণের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁশের চেয়ে কঞ্চি দরো, বেড়ে খেলা, থ্রেট করা, এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। লোকসভা এবং বিধানসভা ভোট পরিচালনা করে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি রাজ্যে একজন মুখ্য নির্বাচনী আধিকারিক থাকেন। মুখ্য নির্বাচনী আধিকারিক একজন সিনিয়র আইএএস অফিসার। বর্তমানে এই পদে রয়েছেন মনোজ কুমার আগরওয়াল। এহেন পদস্থ অফিসারকে মুখ্যমন্ত্রীর আক্রমণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। একেবারেই শোভনীয় নয়। গণতান্ত্রিক পদ্ধতি এবং গণতান্ত্রিক নিয়মের বিরুদ্ধে সবকিছুই আমাদের সাংবিধানিক পদ। একটি সাংবিধানিক পদের অধিকর্তা যদি আরেকজনকে বাজেভাবে কথা বলে, তো সংবিধানের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। তিনি এখনো ভাবছেন বোধহয় মনোজ আগরওয়াল তার অফিসার, এরকম ভাবে করাই উচিত না। এটা যদি বলে থাকে তবে খুবই ভুল বলেছে, এবং আমার মনে হয় ওনার জিনিসটাকে স্পষ্টীকরণ করা উচিত। এটা একটা মানে একরকম ঔদ্ধত্য, এটা একেবারেই চলবে না ইলেকশনের ব্যাপারে। ইলেকশন কমিশনটা এইভাবে একটা ইঙ্গিত বা ভীতি প্রদর্শন করা, দেখিয়ে দেবো, করিয়ে দেবো, এগুলো একেবারেই ঠিক নয়। এখানে আইনে খুব পরিষ্কারভাবে বলা আছে যে এই সিও থেকে আরম্ভ করে ডিইও, ইআরও, বিএলও যে কেউ আইন অনুসারে যা করার কথা না করে যদি অন্য কিছু করেন বা যা করার কথা সেটা না করেন, তাহলে সেটা অপরাধ, যার জন্য 2 বছর পর্যন্ত সাজা হতে পারবে। তো তাহলে তাকে সেইটা না করতে বলাও অ্যাবেটমেন্ট। তাহলে মুখ্যমন্ত্রী যেটা করেছেন তার জন্য তার মামলা করলে তার সাজা হয়ে যাবেই, যদি না তিনি সিইওর দুর্নীতির প্রমাণ দিতে পারেন। অতীতে 2013 সালের পঞ্চায়েত ভোটের সময় তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় হেঁটেছিল তৃণমূল সরকার। সেবারও মুখ্যমন্ত্রীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল মীরা পাণ্ডেকে। আরো 5 জন আমার এমএলএ থাকলে আমরা আইনত সাংবিধানিক যে ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই সরিয়ে দিতে পারতাম। এবার হাই ভোল্টেজ বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও তার ব্যক্তিগত জীবনে বা তার কর্মক্ষেত্রে কি ধরনের অনিয়ম করেছেন বা কি ধরনের দুর্নীতি করেছেন, তার সঙ্গে তো এসআইআর প্রক্রিয়া জড়িত নয়। মনোজ আগরওয়াল মহাশয়ের বদলে যদি অন্য কোনো আইএএস সেখানে থাকতেন বা অন্য কোনো আধিকারিক সেখানে থাকতেন, এবং তিনি যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা যদি খুঁজে না পেতাম, তাহলে কি তার মানে এসআইআর প্রসেস যেটা চলছে সেটা ঠিক হয়ে যেত? রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নিয়োজিত হন রাজ্য সরকারেরই পাঠানো একটা প্যানেলের থেকে। এখানে মনোজ আগরওয়ালকে কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কিন্তু নাম পাঠিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের অতীতের কাজকর্ম নিয়ে বা তার দুর্নীতির কথা বলছেন। কোনো দুর্নীতি মনোজ আগরওয়াল যদি করে থাকেন রাজ্য সরকারের আধিকারিক হিসাবে, তাহলে তার দায়টা কিন্তু রাজ্য সরকার কোনো মতেই এড়াতে পারে না। অভিযোগের সপক্ষে কি কোনো তথ্য প্রমাণ সামনে আনা হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। সৌমিত্র রায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পাল, এবিপি আনন্দ। দেখুন, আমি আবার বলছি, যার কাছে যে তথ্য প্রমাণ সেইটা অভিযোগ আছে না বলে সামনে কেন আসছে না। আমি ফিরদৌসের কাছে যাব। ফিরদৌস, জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক চলছিল, তখন জুনিয়র ডাক্তাররা হঠাৎ তৎকালীন, এখনও বোধহয় তিনি হেলথ সেক্রেটারি আছেন, তার সম্পর্কে দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করেন। তো মুখ্যমন্ত্রী কঠোরভাবে থামিয়ে দেন যে এইটা বলার ফোরাম নয়, তথ্য প্রমাণ আছে, আপনারা থাকতে অভিযোগ করুন, মানে যেটা যথেষ্ট লজিক্যাল। আজকে যদি সত্যি দুর্নীতির অভিযোগ ওঠে, সেটা শুভেন্দু অধিকারী যাদের সম্পর্কে বলছেন, সেটা প্রেস কনফারেন্সে নথি ছাড়া না বলে নথি দিয়ে তারা কেন আদালতে যাচ্ছেন না বা সরকারি পদে থাকলে ব্যবস্থা নিচ্ছেন না? দেখুন, আমি প্রথম কথা বলি, বিরোধী দলনেতা বা মুখ্যমন্ত্রী যাই বলছেন না কেন, মূলত বিতর্কটা হয়েছে তো সিইও নিয়ে আজকের বিতর্ক। দেখুন, সিইও অ্যাপয়েন্ট হয় ওই রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে আন্ডার সেকশন 13A।
আর এসআইআরটা হয় আন্ডার সেকশন 21 সাবসেকশন 3-তে, মানে এসআইআর চাইলে যে কোনো সময় ইলেকশন কমিশন করতে পারে। এখন ধরুন সিইও তার পদে থাকাকালীন, অর্থাৎ সিইও থাকাকালীন কোনো দুর্নীতি করেছে কি, মানে ইলেকশন সংক্রান্ত কোনো দুর্নীতি করেছে কি, মুখ্যমন্ত্রীর কথা থেকে সেটা স্পষ্ট হয়নি। যদি সেটা করে থাকে তাহলে মুখ্যমন্ত্রীর উচিত সেই সমস্ত তথ্য তাকে যে অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশনের কাছে, ইসিআই এর কাছে, সেটা কিন্তু ফরওয়ার্ড করা। তার কারণ যদি ইলেকশন সংক্রান্ত কোনো প্রকার ত্রুটি সিইও করে থাকে সেটা কিন্তু সাংঘাতিক অপরাধ, প্রথম। দ্বিতীয় হচ্ছে, এবার ধরুন তিনি আমলা থাকা অবস্থায়, অর্থাৎ এই রাজ্যের স্টেট ক্যাডারে থাকা অবস্থায় যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকে, সেটা জানা সত্ত্বেও যদি মুখ্যমন্ত্রী চুপ থাকেন, তাহলে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী তার সেই যে দুর্নীতি হোক বা অপকর্ম হোক সেটাকে প্রমোট করছিলেন বা তাকে বেনিফিট দিচ্ছিলেন। আমি ফিরদৌস, এখানে আমার একটা পয়েন্ট আছে। তোমার দ্বিতীয়টা যদি ঠিক হয় যে তিনি আমলা থাকাকালীন দুর্নীতির অভিযোগ, বেশ, আমি বলছি আমরা প্রত্যেকে জানি যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে সিইও হিসেবে একাধিক আমলার নাম পাঠায় রাজ্য সরকার। তাহলে আমি বলছি যে কোনো দুর্নীতিগ্রস্ত যার নামে দুর্নীতির অভিযোগ আছে সেইখানে তার নাম রাজ্য সরকার পাঠালো কেন নির্বাচন কমিশনের কাছে? এই পয়েন্টে আসছিলাম যে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি জেনে থাকেন যে একজন আমলা তিনি দুর্নীতিগ্রস্ত হতে পারেন বা তার ব্যক্তিগত কোনো অপকর্ম থাকতে পারে, কি কি অপকর্ম আছে সেটা আমি আপনি কেউ জানি না, একমাত্র মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে মুখ্যমন্ত্রী জানবেন, তাহলে তার নাম প্রথম কথা রেকমেন্ড করা হলো কেন? দ্বিতীয় হচ্ছে যে সে যখন সার্ভিসে ছিলেন, স্টেট ক্যাডার হিসেবে, আইএস অফিসার হিসেবে কাজ করছিলেন সরকারের কাছে, তখন তিনি ব্যবস্থা নিলেন না কেন? সব থেকে বড় কথা, তার মানে তিনি সেই দুর্নীতিকে বা অপকর্মকে প্রমোট করতে চাইছিলেন। নির্বাচন কমিশনের রাজ্যের দায়িত্ব নিয়ে অফিসারদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, সেটা অনৈতিক। এক, দ্বিতীয়ত আমি আবারও বলছি, কার কাছে বিচার চাইবে? উনি বলছেন চিফ ইলেকশন কমিশনের কাছে। যে ইলেকশন কমিশন নিজে ভোট চুরি করেছে, বেঙ্গালোর লোকসভা ভোট চুরি করে বিজেপিকে জিতিয়েছে, যারা মহারাষ্ট্রে ভোট চুরি করে বিজেপিকে, এমনকি বেনারস লোকসভা কেন্দ্রে অভিযোগ রয়েছে। সমস্ত কথা সত্য, ধরে নিলাম কি তুমি অস্বীকার করছো? তুমি কি অস্বীকার করছো? ফিরদৌস, তুমি কি অস্বীকার করছো যে ভোট চুরি করেনি? ফিরদৌস, একটা প্রশ্নের উত্তর দাও। ফিরদৌস, একটা সহযোগী অস্বীকার করছো? যাওয়ার আগে না থামলে আমি বলতে পারবো না। তুমি ভোট চুরি হয়েছে কি হয়নি এর উত্তর দাও। আমি আবার বলছি, যদি দুর্নীতির অভিযোগ থাকে এই চিৎকারের মধ্যে দ্রুত একবার দেখে নেব যে শুভেন্দু অধিকারী পাল্টা ঠিক কি বললেন আজকে। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আপনার যে পারিষদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড। ভোটের আগে দুর্নীতি যুদ্ধ, কে কত বড় দুর্নীতি পরায়ণ তা নিয়েই লড়াই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। পাল্টা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের একাংশের দিকে আঙুল তুললেন শুভেন্দু অধিকারী। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল দ্বিবেদী, গোপালিকা রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। আপনার আইএস অফিসাররা, মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল, আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন এখনো চালু হয়নি, আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআরের টাকা হাতে নাতে ধরা পড়েছিল, 16 লক্ষ টাকা এইচআরের চুরি করেছে। তা আপনাদের হাতেই তো সিবিআই, আপনাদের হাতেই তো ইডি, তা আপনারা সেখানে বলুন। এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন, আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি, আরে ভাই তদন্ত করছে কে? সিবিআই। কার সিবিআই? বিজেপির। কে তদন্ত করছে? ইডি। কার ইডি? বিজেপি। তা ওনাদের দল, ওনাদের সরকার, ওনারাই সিবিআইডির নাম করে হুমকি দেন, তো খামোকা বাজার গরম করতে আসছেন কেন? ভোটের আগে যে যা পারছেন অভিযোগ করছেন, যে কোনো কারোর দিকে আঙুল তুলছেন, বিস্ফোরক নানা অভিযোগ করছেন, কিন্তু প্রশ্ন হলো তথ্য প্রমাণ কোথায়? তথ্য প্রমাণ প্রকাশ না করে কারো বিরুদ্ধে অভিযোগ করা কি আদৌ সঙ্গত? রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
মানে সবার কাছে সব আছে, কিন্তু কেউ ব্যবস্থা নেয় না, কেউ কোর্টে যায় না, শুধু হুমকি দেয়। তাই তো দাঁড়াচ্ছে পার্থদা। হ্যাঁ, মুশকিলটা হচ্ছে যে এটাই যে সরকারে আসার পরও আমি এটা দেখেছিলাম, আপনারাও দেখিয়েছিলেন যে নিউ টাউনে প্রচুর দুর্নীতি হচ্ছে বলে এতগুলো ফাইল নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী গেছিলেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত সেই ফাইলের পরিণতি বেরোয়নি। আমরা সবাই অপেক্ষা করছিলাম দুর্নীতি। আমি বলছি উল্টো দিকেও শুভেন্দু অধিকারী এরকম অনেক ডেট দিয়ে যান যে এই হবে সেই হবে করে, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াসের সময় নদী বাঁধ যখন দেখতে গেলেন তখন বললেন বাঁধের টাকা জলে গেছে। কে ছিল বাঁধের মন্ত্রী? শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে দল ছেড়েছে, তখন তার মনে হলো যে জলে গেছে। যতদিন মন্ত্রিসভায় ছিলেন একটা কথা আসেনি। রাজীব বন্দ্যোপাধ্যায় যতদিন মন্ত্রিসভায় ছিলেন 2000 বন সহায়ক নিয়োগ করেছেন, যেই উনি দল ছেড়ে বিজেপিতে গেলেন সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে দুর্নীতি হলো, আবার দল থেকে যে ব্যাক করলেন সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। ফলে এই যে দুর্নীতির অভিযোগ আমলা সম্পর্কেই তুলুন, রাজনৈতিক নেতা সম্পর্কেই তুলুন, এটা আসলে চাপে রাখার কৌশল, নিয়ন্ত্রণের রাজনীতির কৌশল। ফলে এখন নির্বাচন কমিশনকেও হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাইছেন। রাজ্যের শাসক চাইছেন একরকম ভাবে, কেন্দ্রের শাসক চান আর একরকম ভাবে। প্রত্যেকেই মনে করেন তার অধস্তন অফিসাররা কাজ করছেন ইলেকশন কমিশনে। আমি বললাম এইটাই হচ্ছে বিপদ। সিপিএম কি মনে করে যে ভোট চুরি হয়েছে? এই যে পার্লামেন্টের ভেতরে কংগ্রেসের রাহুল গান্ধী ভোট চুরি বলছেন, তখন সিপিএম দাঁড়িয়ে আছে, সবাই বিরোধী আপনি যা বলছেন এগুলো ব্ল্যাকমেলিং, এগুলো ভয় দেখানোর পলিটিক্স, এই পলিটিক্স কি সিপিএম কখনো করেনি? সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে আপনারা কতগুলো কমিশন করেছিলেন, কতগুলো মামলায় তাকে আমি বরঞ্চ আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে রাজ্যে একজন ভদ্রলোক এরকম ভাবে বসে ওই এরকম ভাবে পড়ে যাচ্ছিল কিছু একটা, অমুকে তমুক বলেছে এ বলেছে, তুমি তখন আমার মনে আছে খুব ভালো করে, ঠিক এরকম একটা সাদা পাতা নিয়ে তুমি পড়ে গেলে, উনি হতচকিত হয়ে গেছিলেন। এইগুলো কি বলছে, কার কথা বলছে? আমি শুধু বললাম, না আমি তো বললাম এরকম ফাইল ছিল কিন্তু ফাইল থেকে কিছুই বেরোয়নি। আমি বলছি স্কেলে বা অন্য কিছুতে কোনো তুলনাই হয় না, কিন্তু এইটা বলতেই হবে যে একটা দুর্নীতির অভিযোগ উঠলো, তারপরে দেখা গেল অবশ্যই শীর্ষ স্তরের নেতারা নয়, কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠিত নেতারাও এজি বেঙ্গলে যে অফিসার ছিলেন তখন তার সম্পর্কে নানা কথা বলতে শুরু করলেন। সুতরাং পরবর্তীকালে কিন্তু দেখা গেল কোনো কিছুই প্রমাণ হলো না। সুতরাং স্কেল আলাদা, কিন্তু এই প্রবণতা, আবার বলছি, ভোটের আগে এই প্রবণতার নতুনত্ব এটাই যে এখন লড়াইটা দুর্নীতির ইস্যুতে শুধু রাজনীতিবিদ বনাম রাজনীতিবিদ নয়, আমরা দেখছি রাজনীতিবিদ বনাম আমলাতে কি দাঁড়াচ্ছে। রাজাগোপালবাবু, না দেখুন, খেয়াল রাখতে হবে যে ভয় দেখানো হচ্ছে রাজনৈতিক অস্ত্র। এটা আমরা সিপিএমের সময় দেখতাম যে মানুষকে ভয় দেখিয়ে ভোটটা আদায় করতে হবে। এখন ওরা ভয় পেত যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি ভয় দেখায় আমাদের হয়তো বাতিল করে দিতে পারে, এই ভয়টা ওদের ছিল। আমি সিপিএমে অনেক নেতাদের দেখতাম রাষ্ট্রপতির শাসনের বড় ভয় করতো ওরা। তো যাই হোক, এখন হচ্ছে কি যে পাশাপাশি এটাও আপনাকে বলতে হবে যে সিপিএমে সুভাষ চক্রবর্তী ছাড়া, পরে তিনি বিবৃতি কিছুটা নরম করেছিলেন, আর কেউ কিন্তু সরাসরি কিন্তু সাধারণভাবে নির্বাচন কমিশনে তখন অন্যরকম সরাসরি কিন্তু সংঘাতে। এই প্রথম দেখছি যে ইলেকশন কমিশন যেটা বলেছিলেন, থ্যাংক ইউ ওইশানন্দা, মারাত্মক কথা। মানে আমি বলছি সারমেয়র সঙ্গে তুলনা করেছিলেন দেশের সর্বোচ্চ এক আমলাকে। না, আমার যেটা মনে হচ্ছে যে ইলেকশন অফিসার যিনি আছেন ওয়েস্ট বেঙ্গলে, তাকেও ভয় দেখানো, ওনার নাম উনিও পাঠিয়েছিলেন, নিশ্চয়ই ওনার মধ্যে করাপশনের কি ছিল জানা ছিল, কিন্তু এখন হচ্ছে কি যে একে ভয় দেখানো, ইয়াতে ওই রিভিশনের দিকে না এগো, একে ভয় যদি পাইয়ে দেওয়া যায় তাহলে রিভিশনটা কি করে পার্থদা বলছে মনোজ আগরওয়াল কথা শুনছেন না বলে এত রাজীব সিনহা এখানে রাজ স্থাপিত ছিল, তখন আফজল আমানুল্লাহ বলে একজন অফিসার ছিলেন, তিনি একটি ফিল্মবন্দি রিপোর্ট দিয়েছিলেন, তাতে ছত্রে ছত্রে ছিল কিভাবে সিপিএম ভয়ঙ্কর ভাবে রিগিং করে রাজ্য দখল করে। আমি অরূপ ঠিক তথ্য দিই, একটা তথ্য দিই। রাজাবাবু বললেন যে সিপিএম মানে সেই সময় রাষ্ট্রপতি শাসন সময় ভয় হয়েছিলেন, কিন্তু একটা তথ্যগত একটা ভুল থেকে যাচ্ছে যে এসআর বোম্বাই 1993, আমার যদি সাইটেশন ভুল না হয়, যে 1993
তো সেই 1993 সালে এসআর বোম্বাইয়ের সুপ্রিম কোর্টের যে জাজমেন্টের পরে আর ওইভাবে চাইলাম রাষ্ট্রপতি শাসন জারি করলাম, এরকম কোনো স্কোপ ছিল না। ফলে 1993 সালের পর থেকে যে সিপিএম মানে ভয় করবে এরকম স্কোপ ছিল না। আমি বলছি রাজ্যের এক নির্বাচন কমিশনার তিনি মানে ভোট চলাকালীন তার মেয়াদ চলাকালীন পদত্যাগ করেছিলেন। তার আগে পার্থ চট্টোপাধ্যায় এবং একাধিক নেতা তার সঙ্গে বৈঠক করেন, বৈঠকের পর দেখা গেল তিনি পদত্যাগ করলেন। সুতরাং হ্যাঁ, অবশ্যই সুশান্ত রঞ্জন উপাধ্যায়। আমি এখান থেকে একেবারে খুব স্পষ্ট করে আমার পরের বিতর্ক, যেটা ইতিমধ্যেই সজল এবং অরূপ খানিকটা তুলল, সেটা হচ্ছে ডিভিসি নিয়ে। আজকে কিন্তু পাঞ্চেতে ডিভিসি অফিসের সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ ছিল, আজকে দ্বিতীয় দিন, এবং রাজ্য সরকারকে অন্ধকারে রেখে জল ছাড়ার অভিযোগ, পাল্টা ডিভিসিও তার জবাব দিয়েছে। পাশাপাশি মাঝে 3 দিনের ব্যবধান, মাইথানের পর এবার ঝাড়খণ্ডে ডিভিসির পাঞ্চেত ড্যামের কাছে বিক্ষোভ দেখালো তৃণমূল। কখনো টানা ঘণ্টা 5 বৃষ্টিতে পুজোর মুখে কলকাতা ডুবে যাওয়া, কখনো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া, বারবার মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি। ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে। উল্টো দিকে বারবার মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ খারিজ করে দিয়েছে ডিভিসি। সূত্রের খবর, বর্তমানে ডিভিসির যে বোর্ড রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের তরফে রয়েছেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু, অন্যদিকে 8 সদস্যের দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি বা ডিভিআরআরসিতে রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন। ডিভিসির তরফে দাবি, জল ছাড়ার 12 ঘন্টা আগে জলাধারের পরিস্থিতির বিস্তারিত তথ্য দিয়ে তারপর জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। कोई भी रिलीज में चेंज होता है, बढ़ना या घटना, वो सारे मैसेज हम लोगों का कॉमन एक ईमेल है जिसमें हम वो उनको कम्युनिकेट करता है। तो हम लोग का एक व्हाट्सएप ग्रुप भी है, उस व्हाट्सएप ग्रुप में वो हम लोग हमारे साथ चैट में डिस्कशन में इन्वॉल्व होते हैं कि आप इतना पानी छोड़ रहे हैं, कब छोड़ रहे हैं, क्यों छोड़ रहे हैं, नहीं छोड़ना चाहिए, छोड़ना चाहिए। কিন্তু এরপরও ডিভিসির ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে তৃণমূল। শুক্রবার আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ঝাড়খণ্ডে পাঞ্চেত বাঁধের কাছে ডিভিসির অফিসের কাছে বিক্ষোভ দেখায় তৃণমূল। ডিভিসির যে বাঁধ আজকে তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছে। আজকে আমরা যে ধর্ণা এখানে করছি, ডিভিসি কর্তৃপক্ষকে সতর্ক করতে এসেছি, যদি আপনারা রাজ্য সরকারের সাথে পরামর্শ করে জল না ছাড়েন তাহলে কিন্তু আগামী দিনে এই একদিনের কর্মসূচি নয়, আমরা লাগাতার কর্মসূচি করে আপনাদের এই অফিসের সামনে বসে আমরা কিন্তু প্রতিবাদ সভা, যে আমাদের সেই প্রতিবাদ সভা চলবে। এর আগে চলতি সপ্তাহে সোমবার মাইথানে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিভিসির দপ্তরের সামনে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ অবস্থান করে তৃণমূল। তারপর এদিন বিক্ষোভ হলো ঝাড়খণ্ডের পাঞ্চেতে। বাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে আপনাকে সরকার গঠন করতে সাহায্য করছে, আর বাংলার মানুষ জলে ভেসে যাবে, ম্যানহোলে পড়ে যাবে, ফ্লাডে ত্রাণ পাবে না, এটা তো চলতে পারে না। যে কোনো এক সরকার আসবে তাকে অ্যাকাউন্টেবল হতে হবে। প্রতি বর্ষায় ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয় দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ। তারপরই জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে সংঘাত শুরু হয়ে যায় রাজ্য সরকারের। ওদিকে ব্যারাজের লকগেট খোলে, আর এদিকে আটকানো যায় না দুপক্ষের বাগযুদ্ধের লকগেটকে। গত বছরে এই সংঘাত চরমে উঠেছিল। ম্যানমেড বন্যার অভিযোগ তুলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংঘাত আরও চরমে উঠেছে। এবিপি আনন্দ। দেখুন, দুর্গাপুজো পেরিয়ে কালী পুজো আসতে চলল, বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার। এই বিকেলে আকাশ কালো করে আবার বৃষ্টি এলো কলকাতায়। আগামীকালও কিন্তু দেখছিলাম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে যখন এই ছবি, তখন দুর্যোগের দুঃস্বপ্ন কাটিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কোথাও ভেসে গেছে পরিচয়পত্র, কোথাও বা জমির দলিল, কোথাও বাঁধের ওপর ত্রিপল খাটিয়ে দিন কাটছে দুর্গত মানুষের। ময়নাগুড়ি থেকে মিরিক দ্রুত ছন্দে ফেরার প্রহর গুনছেন হাজার হাজার মানুষ। আমাদের কুর্নিশ রইল উত্তরবঙ্গের মানুষের এই স্পিরিটটাকে। ভর দুপুরে আকাশ কালো করে তুমুল বৃষ্টি, দিনেই নেমে এলো আধার। শুক্রবার দুপুরের বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক রাস্তা, বিঘ্নিত হয় যান চলাচল, জমা জলে চরম সমস্যায় পড়ে সাধারণ মানুষ। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 4-5 দিনের মধ্যেই বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার পালা শুরু হবে। তবে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, কেবলমাত্র আমাদের
উপকূল অঞ্চলের উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে এবং তার সংলগ্ন জেলাগুলোতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস, কিন্তু গত সপ্তাহের দুর্যোগের ধাক্কায় এখনো বেসামাল উত্তরবঙ্গ। পাখিলা নাই, সব ভাসে গেছে, কিছু আনতে পারিনি, তো কাগজপত্র নাই। একটা দুর্যোগের রাত বদলে দিয়েছে জীবন। ময়নাগুড়ির খাটরবাড়ি গ্রামে প্রকৃতির ধ্বংসলীলার ছাপ স্পষ্ট। গত শনিবার রাতে জীবন বাঁচানোই ছিল বাজি, সেখানে নথি বাঁচানো তো বিলাসিতা। তবু যে যা পেরেছেন কোনো রকমের সঙ্গে নিয়ে বেরিয়ে এসেছেন, কারণ পরে কোনো সময় প্রশাসন কোন নথি চায় তা তো আর বলা যায় না। কাগজপত্রগুলো আছে, আনতে পেরেছে, ওগুলো সংগ্রহ করে নিয়েছি, ভবিষ্যৎ লাগবে। কেউ শুধুমাত্র আধার কার্ডটুকু রক্ষা করতে পেরেছেন, বাকি সব নথি বৃষ্টিতে ধুয়ে চলে গেছে। আধার কার্ডে আছে, আর কিছু নেই, কাগজপত্র সব শেষ, জমির দলিলও শেষ। ময়নাগুড়ির খাটরবাড়ি গ্রামে যখন এই পরিস্থিতি, তখন আমগুড়িতে ত্রিপলের নিচে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। রবিবার সকালে ভেঙে গেছে প্রায় 100 ফুটের মাটির বাঁধ, হুহু করে গ্রামে ঢুকেছে জল। বই খাতা নাই, সবই শেষ হয়ে গেছে। পড়াশোনা করার কিচ্ছু নেই, এখন যে একটা বস্ত্র পরবে তাও নেই, শুধু ওই ছেঁড়া বস্ত্র পরে আছে, ওইটা ভিজেছে, ওইটাই পড়ছে। আমারও তো হাড়ের সমস্যা, আমার যতগুলো ওষুধ কিনছি সব ভেসে গেছে, ওষুধও নাই। আপাতত বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এক মুহূর্ত সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে তছনছ হয়ে গেল। এখন আমরা বাঁধে আশ্রয় নিয়েছি, এই যে শুধু আমাদের তিরপালের তলেই হলো ঘর। ছবির মতো সুন্দর মিরিকের বিস্তীর্ণ অংশ এখন ধ্বংসস্তূপ। এই মুহূর্তে হাতে গোনা কয়েকজন পর্যটক রয়েছেন মিরিকে। তাঁদেরই একজন কলকাতার বাসিন্দা গোপাল সাহা। আমি হেভি রিস্ক নিয়ে এসেছি, ছত্রে আমি খবরে শুনেছিলাম, পুরো ফাঁকা দেখছি, তবে লোকজন সেরকম নেই আগের মতো। আগেও তো এসেছিলাম, আগে সেরকম দেখছি, লোক দেখতে পাচ্ছি না। পাক পাক অনেক কিছু ভেঙে গেছে, সাইডে গেছিলাম, পুরো ভেঙে গেছে একদম। কবে ছন্দে ফিরবে উত্তরবঙ্গ, তারই অপেক্ষায় সকলে। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।